বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি আব্দুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যারা অধ্যয়ন করছো দ্বিতীয় বর্ষে, তাদের একটি কোর্স সম্পর্কে আমি আলোচনা করব। কোর্স কোড 22-1601। কোর্সের নাম ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, হিস্ট্রি অব দ্য মুসলিমস ইন ইন্ডিয়া। এই কোর্সের উপরে আমার নবম লেকচার। আমি এটার শিরোনাম নির্ধারণ করেছি সুলতান ফিরোজ শাহ তুগলক। আজকে আমরা সুলতান ফিরোজ শাহ তুগলক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি ইতিপূর্বে যে 8টি লেকচার প্রদান করেছি সেখানে ধারাবাহিকভাবে দিল্লি সালতানাতের পরবর্তীতে দিল্লি সালতানাতের সূচনা থেকে এই পর্যন্ত তুর্কি মুসলিম শাসন, তারপর হচ্ছে খলজি বংশ, এবার তুগলক বংশ সম্পর্কে আলোচনা শেষ করব এই ফিরোজ শাহ তুগলক সম্পর্কে আলোচনার মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এই তুগলক বংশের মধ্যে যে তুগলক শাসন এর মধ্যে যে দুইজন শাসকের নাম আমি 2টি লেকচারে বর্ণনা করেছি, সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক কতিপয় বিখ্যাত কতিপয় মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন। বলা হয়ে থাকে যে সেই সব পরিকল্পনা গুলো ছিল যুগের সাথে সামঞ্জস্য না, এবং এই মোহাম্মদ বিন তুগলকের পরবর্তীতে দিল্লির সিংহাসনে যিনি আরোহণ করেন তিনি হচ্ছেন এই সুলতান ফিরোজ শাহ তুগলক। তার সময়কাল ছিলেন 1351 খ্রিস্টাব্দ থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে বরাবরের মতোই কতিপয় গ্রন্থ সমূহ লিপিবদ্ধ করেছি। এই গ্রন্থগুলো আমাদের এই কোর্সটি অধ্যয়ন করতে গেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি ছবি সংযোজন করেছি। আরেকটা বিষয় বলে নেই প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার প্রতিটি ক্লাসই স্লাইড আকারে বর্ণনা করা হয়েছে। স্লাইডে যে বিষয় নিয়ে আমি আলোচনা করি, স্লাইডে তার মূল বিষয়গুলো তুলে ধরা হয়, এবং এই বিষয়গুলোর আবার মৌখিকভাবে আমি বিস্তারিত বর্ণনা দিয়ে থাকি আমার লেকচারগুলোতে। তোমরা এবার দেখতে পাচ্ছ যে সুলতান ফিরোজ শাহ তুগলক, যার সম্পর্কে আমরা আলোচনা করব, তার একটা ছবি সংযোজন করেছি, এবং আরো একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটাও সুলতান ফিরোজ শাহ তুগলকের ছবি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয় আলোচনা করছিলাম, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুলতান ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলক কে ছিলেন, কিভাবে তিনি সিংহাসনে আরোহণ করলেন, সিংহাসনে আরোহণ করার পরে তিনি প্রাথমিক দিকে যে সকল সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যা তিনি কিভাবে সমাধান করলেন, তার সাথে সাথে তিনি শাসন কার্য পরিচালনায় যে সকল ভূমিকা রেখেছিলেন, ইতিহাসে যে সকল বিষয়গুলো অত্যন্ত স্মরণীয় হয়ে আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ইতিহাসবিদরা তাকে পিতামহী সুলভ শাসন ব্যবস্থা বলে বর্ণনা করেছেন। অর্থাৎ ফিরোজ শাহ তুগলকের যে শাসন ব্যবস্থাটা এবং তিনি যে শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন, এটা পিতা তুল্য। অর্থাৎ পিতা যেমন সন্তানকে আদর স্নেহ করে লালন পালন করে, সুলতান ফিরোজ শাহ তুগলক তার প্রজাদের স্বার্থে তিনি এরকম বিভিন্ন পরিকল্পনা বা জনকল্যাণমূলক তিনি কাজ করেছিলেন। তাহলে দেখা যাক এই ফিরোজ শাহ তুগলক কখন, কিভাবে, কোথায় জন্মগ্রহণ করেন, কিভাবে সিংহাসনে আরোহণ করেন, সে বিষয়ে আমরা আলোচনা করি। সুলতান ফিরোজ শাহ তুগলক 1309 সালে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 20 সেপ্টেম্বর 1388 খ্রিস্টাব্দে। ফিরোজ শাহ তুগলক ছিলেন
এর পূর্ববর্তী শাসক তুগলক বংশের মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গিয়াসউদ্দিন তুগলকের ভাই ছিল রজব আলী, মালিক রজব। এই মালিক রজব আলী তুগলকের পুত্র মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ফিরোজ শাহ তুগলক গিয়াসউদ্দিন তুগলকের ভাই রজব আলী তুগলকের পুত্র ছিলেন এবং মোহাম্মদ বিন তুগলকের চাচাতো ভাই। ফিরোজ শাহ তুগলকের মা লায়লা বা কদবানু ছিলেন দিপালপুরের রাজপুত রমণী। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ফিরোজ শাহ তুগলকের মাতৃ দিক থেকে তিনি ভারতীয়, অর্থাৎ ভারতের এক হিন্দু রমণীর গর্ভে তিনি জন্মগ্রহণ করেন। ফিরোজ শাহ তুগলক 7 বছর বয়সে পিতৃহারা হন এবং গিয়াসউদ্দিন তুগলকের সান্নিধ্যে তিনি লালিত পালিত হন। অর্থাৎ রাজ দরবারে গিয়াসউদ্দিন তুগলকের সান্নিধ্যে তিনি লালিত পালিত হন। আমরা জানি যে মোহাম্মদ বিন তুগলক যখন মৃত্যুবরণ করেন তিনি হঠাৎ মারা যান, তার কোনো পুত্র সন্তান ছিল না। ফলে দরবারের আমির ওমরার অনুরোধ করে ফিরোজ শাহ তুগলকের সিংহাসনে আরোহণের জন্য। প্রথম দিকে ফিরোজ শাহ তুগলক সিংহাসনে আরোহণ করতে ইচ্ছুক ছিলেন না, তিনি সুলতান হওয়ার ইচ্ছা পোষণ করতেন না, তিনি রাজি ছিলেন না। পরবর্তীতে তিনি আমির ওমরাদের অনুরোধ ফেলতে পারলেন না। সুতরাং আমরা দেখতে পাই 23শে মার্চ 1351 খ্রিস্টাব্দে ঠাট্টার নিকটবর্তী সেনা শিবিরে 46 বছর বয়সে সুলতান মুকুট হিসাবে ঘোষিত হন। আমরা দেখতে পাচ্ছি তাহলে সুলতান যখন মোহাম্মদ বিন তুগলক মারা যান তখন আমির ওমরা কর্তৃক তিনি সুলতান ঘোষিত হন এবং তিনি ঠাট্টা থেকে, সিন্ধুর রাজধানী ঠাট্টা থেকে তিনি একদল সৈন্য নিয়ে তিনি দিল্লির সিংহাসনের দিকে গমন করলেন। ইতিমধ্যে দিল্লির সিংহাসনে মোহাম্মদ বিন তুগলকের যে অনুচর ছিল হাজারি জাহান তার নাম, তিনি এক শিশু পুত্রকে দিল্লি সিংহাসনে বসান এবং ঘোষণা করেন এই শিশু পুত্র হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের পুত্র। কিন্তু এই ধারণা বা এই বিশ্বাস এই বিষয়টি অনেকেই স্বীকার করে না এবং অনেকেই মেনে নেয় না। পরবর্তীতে এই ফিরোজ শাহ তুগলক দিল্লি থেকে ঠাট্টা থেকে সৈন্যবাহিনী নিয়ে এসে দিল্লির সিংহাসনে আরোহণ করেন এবং ফিরোজ শাহ তুগলক এই মালিকি জাহান ঘোষণা করে দেন। এরপরে তিনি অর্থাৎ ফিরোজ শাহ তুগলক যে কাজটি করলেন, তার চাচাতো ভাই মোহাম্মদ বিন তুগলক যেহেতু মারা গিয়েছেন, তার যেহেতু আত্মা শান্তি পায়, এই জন্য তিনি ফকিরদেরকে বিভিন্ন ধরনের অর্থ সহায়তা, ফকির বা গরিব মিসকিন যারা ছিল তাদেরকে বিভিন্ন ধরনের অর্থ সহায়তা তিনি দিলেন, দিয়ে এর অর্থ সহায়তা করেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক চাচাতো ভাইয়ের খুবই ভক্ত ছিলেন এবং তার প্রতি অনুরাগী ছিলেন। এভাবে অর্থাৎ ফিরোজ শাহ তুগলক তার চাচাতো ভাই মোহাম্মদ বিন তুগলক মারা যাওয়ার পরে আমির ওমরাগণ কর্তৃক দিল্লির সিংহাসনে আমির ওমরাদের অনুরোধে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। স্বাভাবিকভাবে এক ব্যক্তি যখন শাসন ব্যবস্থার অবসান ঘটে কোন এক ব্যক্তির, পরবর্তীতে যিনি আসেন তাকে নতুন নতুন কোনো বিষয় নিয়ে ভাবতে হয়। পূর্ববর্তী শাসক যে সকল সমস্যায় ভুগছিলেন, এখন পরবর্তীতে ওই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়, এইরকম বিভিন্ন সমস্যা তাকে প্রথম দিকে সমাধান করতে হয়। এরই প্রেক্ষাপটে আমরা দেখি ফিরোজ শাহ তুগলকও প্রথম দিকে তিনি বিভিন্ন কয়েকটি সমস্যার সমাধান করতে হয়েছে তাকে। যেহেতু মোহাম্মদ বিন তুগলক বড় বড় 5টি পরিকল্পনা গ্রহণ করেছিলেন, সেই পরিকল্পনার ফলে আমরা জানি রাজকোষ একেবারে শূন্য হয়ে গিয়েছিল। ফলে দিল্লির আয়ত্তাধীন যে অঞ্চলগুলো ছিল, এই অঞ্চলগুলোতে বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দেখা দিয়েছিল। অর্থাৎ মোহাম্মদ বিন তুগলকের জীবিত থাকা অবস্থায় বিভিন্ন অঞ্চলে বিদ্রোহ দেখা গিয়েছিল, যেগুলো মোহাম্মদ বিন তুগলক
সমাধান করতে পারেননি বা তাদেরকে বিদ্রোহীদেরকে দমন করতে পারেননি। স্বাভাবিকভাবে ফিরোজ শাহ তুগলক যখন শাসন ক্ষমতায় আরোহণ করলেন, তাকে এই সকল সমস্যার ফেস করতে হলো। প্রথমেই আমরা দেখি ফিরোজ শাহ তুগলক বাংলায় প্রথম অভিযান প্রেরণ করেন 1353-54 সালের 1353-54 সালের মধ্যবর্তী সময়ে। এই সময় বাংলার শাসনকর্তা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি লক্ষণাবতী এবং পূর্ববঙ্গ বিজয় করে জয় করে সোনারগাঁও স্বাধীনতা তো পূর্বেই করেছিলেন, তারপরে তিরহুত জয়ের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। এই অবস্থায় ফিরোজ শাহ তুগলক 1353 সালে বাংলায় অভিযান প্রেরণ করেন। বাংলার বাংলার শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ ফিরোজ শাহ তুগলকের দিল্লি হতে আগমন শুনে তিনি অত্যন্ত সুরক্ষিত একটি দুর্গ ছিল, যেটার নাম ছিল একডালা, যেটা দিনাজপুরে অবস্থিত ছিল, বাংলার দিনাজপুরে অবস্থিত ছিল। এই একডালায় সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ আশ্রয় গ্রহণ করেন। পরবর্তী দেখা যায় আহ এই যখন শামসুদ্দিন ইলিয়াস শাহ একদলা দুর্গে অবস্থান করলেন, কোন কোন ইতিহাসবিদ বলে থাকেন, শামসুর সিরাজ আফিফ তিনি বলেছেন যে ফিরোজ শাহ যখন এই একদলা দুর্গ অবরোধ করলেন, তখন দুর্গের মধ্যে অবস্থিত নারী, শিশু এবং দুর্বলদের আর্তনাদে তিনি ব্যথিত হন। পরবর্তীতে ফলে তিনি এই অবরুদ্ধ মানে অবরোধ ভেঙে দিয়ে তিনি সৈন্যবাহিনী নিয়ে দিল্লি চলে যান। তবে কেউ কেউ বলেছেন যে ফিরোজ শাহ, কোনো কোনো ইতিহাসবিদ বলেছেন যে ফিরোজ শাহ তুগলক যখন বাংলায় আক্রমণ করতে এসেছিলেন তখন ছিল গ্রীষ্মকাল, কিন্তু তার এসে আক্রমণ করতে গিয়ে বর্ষাকাল চলে আসে। ফলে এই অঞ্চল নদীবাহিত অঞ্চল, নদীমাতৃক দেশ, এই দেশের আবহাওয়া এবং বৃষ্টি বিভিন্ন সমস্যার কারণে তিনি তার অবরোধ উদ্যায়ন করে অবরোধ তুলে নিয়ে দিল্লিতে চলে যান। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ফিরোজ শাহ তুগলক বাংলায় প্রথম যে অভিযানটা প্রেরণ করেছিলেন, এই অভিযানে তিনি কোনো ফলাফল পেলেন না, এই অভিযান তার সার্থক হলেন না, তিনি অভিযান উঠিয়ে নিয়ে দিল্লিতে চলে গেলেন। এরপর দেখি আমরা দ্বিতীয় অভিযান। ফিরোজ শাহ তুগলকের দ্বিতীয় অভিযান ছিল 1359 খ্রিস্টাব্দে। এই সময় বাংলার শাসনকর্তা ছিলেন সুলতান শামসুদ্দিন ইলিয়াসের পুত্র সিকান্দার শাহ। সিকান্দার শাহ তখন এই শাসনকর্তা ছিলেন। দ্বিতীয়বার যখন ফিরোজ শাহ তুগলক বাংলায় আবার আক্রমণ পরিচালনা অভিযান করলেন, এই সময় শামসুদ্দিন ইলিয়াস শাহর পুত্র সিকান্দার শাহ তিনি পিতার ন্যায় আবার একদলা দুর্গে আশ্রয় গ্রহণ করলেন। ঐতিহাসিকগণ বলেছিলেন যে একদলা দুর্গটি ছিল অত্যন্ত সুরক্ষিত, চারপাশে পরীক্ষার মতো অর্থাৎ খাল, চারপাশে একদলা দুর্গটি ছিল একটা দ্বীপের মতো, অর্থাৎ তার চারপাশে ছিল খাল। ফলে স্বাভাবিকভাবে এখানে আক্রমণ করা সহজ ছিল না। এবারও আহ সুলতান ফিরোজ শাহ দীর্ঘদিন যাবত এই দুর্গ অবরোধ করে রাখেন, কিন্তু তিনি আক্রমণ করতে পারলেন না। দুর্গের ভিতরে সিকান্দার শাহ নিজেকে সুরক্ষিত রাখেন। অবশেষে দুই জনার মধ্যে অর্থাৎ সিকান্দার শাহ এবং ফিরোজ শাহ তুগলকের মধ্যে একটা সন্ধি হয়। এই সন্ধিতে ফিরোজ শাহ তুগলক তিনি বাংলার স্বাধীনতা স্বীকার করে নেন এবং উপহার স্বরূপ বাংলার শাসনকর্তা সিকান্দার শাহ 40টি হাতি উপঢৌকন হিসাবে ফিরোজ শাহ তুগলককে প্রদান করেন। বাংলার স্বাধীনতা স্বীকার করে ফিরোজ শাহকে এবার দিল্লিতে ফিরে যেতে হয়। এরপরে আমরা দেখব যে এই সন্ধি হলো ফিরোজ শাহ তুগলক এবং সিকান্দার শাহের মধ্যে। এরপরে পরবর্তী 200 বছর দিল্লির কোন শাসক বাংলায় আক্রমণ পরিচালনা করেননি। সুতরাং বলা যায় পরবর্তী ফিরোজ শাহের পরবর্তী 200 বছর বাংলা স্বাধীনতা ভোগ করেছে। এরপরে আমরা দেখব সুলতান দ্বিতীয়বার যখন বাংলায় আক্রমণ অভিযান পরিচালনা করলেন, কিন্তু এবারও তার একত্রে অভিযান সফল হলো না, তাকে সন্ধি করতে হলো। তিনি যখন দিল্লিতে ফিরে যাবেন, সে যাবার পথে উড়িষ্যা অভিযান পরিচালনা করেন। এই উড়িষ্যার পূর্ব নাম ছিল জাজনগর। এই জাজনগর যে শাসন করতেন হিন্দু রাজা,
তিনি এই হিন্দু রাজার বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। হিন্দু রাজা ফিরোজ শাহ তুগলকের অভিযানের খবর পেয়ে তিনি পলায়ন করেন। পরবর্তীতে সেই হিন্দু রাজাকে ধরা হয়, ধরা পড়েন। পরবর্তীতে ফিরোজ শাহের সাথে হিন্দু রাজা চুক্তি করেন, বার্ষিক কর প্রদানের শর্তে দিল্লির আনুগত্য স্বীকার করেন। আর বার্ষিক কর হিসেবে প্রতি বছর 20টি করে হাতি উড়িষ্যা রাজা অর্থাৎ জাজনগরের রাজা দিল্লিকে প্রেরণ করবে, সেই শর্তে তিনি শাসন ক্ষমতায় বলবৎ রইলেন। এরপরে আমরা দেখি নগরকোট দুর্গ অধিকার। এটা 1360 থেকে 1361 খ্রিস্টাব্দের মধ্যে সংগঠিত হয়েছিল ফিরোজ শাহ তুগলকের শাসন আমলে। 1337 খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ বিন তুগলকের শেষ সময় এই দুর্গটি মুসলমানদের হাতছাড়া হয়ে যায়। তাহলে আমরা বলতে পারছি যে নগরকোট দুর্গটি ছিল পূর্বে মুসলিম আয়ত্তাধীন, অর্থাৎ মুসলিম শাসকদের আয়ত্তাধীন তাদের বিজিত অঞ্চল। এই অঞ্চলটা যেহেতু মোহাম্মদ বিন তুগলকের শেষ 13 বছর তার শাসন পরিচয় সাম্রাজ্যের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা লেগেছিল, সেই সুবাদে এই দুর্গটি স্বাধীন হয়ে যায়। এবার ফিরোজ শাহ তুগলক এই নগরকোট অভিযান প্রেরণ করলেন এবং নগরকোট বিজয় অর্জন করলেন। এই বিজয় থেকে সুলতান সাংস্কৃতিক জগতে শিল্প, সাহিত্য, সংস্কৃতি দিক থেকে তিনি অনেক লাভবান হন। বলা হয় তাকে এই নগরকোট দুর্গের নিকটবর্তী জাওলামুখী মন্দির থেকে প্রায় তিনি 300 খানা সংস্কৃতি সংস্কৃতি সংস্কৃত গ্রন্থ তিনি উদ্ধার করেন। এই গ্রন্থগুলো ফিরোজ শাহ তুগলকের সভাকবি তাজউদ্দিন খালিদ খান পরবর্তীতে ফার্সি ভাষায় অনুবাদ করেন, যা দালাল-ই ফিরোজ শাহী নামে পরিচিত। সুতরাং বলা যাচ্ছে ফিরোজ শাহ তুগলক এই নগরকোট দুর্গে ভাষা এবং সাহিত্যের দিক থেকে এই যে 300 খানা গ্রন্থ ছিল সংস্কৃতি ভাষায় রচিত, এই সংস্কৃতি ভাষার গ্রন্থগুলো তিনি ফার্সিতে অনুবাদ করেন। ফলে হিন্দু সভ্যতা সংস্কৃতি যে গুরুত্বপূর্ণ বিষয় গ্রন্থগুলোতে লিপিবদ্ধ ছিল, সেটা অনূদিত হওয়ার ফলে মুসলিমরা ভারতীয় সভ্যতা বা কৃষ্টির সাথে আরো যোগসূত্র স্থাপন করতে সক্ষম হয়েছেন। সুতরাং এই দুর্গ বিজয়ের ফলে বলা যায় যে সুলতানের সাংস্কৃতিক বা শিল্প সাহিত্যে তিনি অত্যন্ত উপকৃত লাভবান হয়েছিল। তারপর আমরা দেখি সিন্ধু এবং গুজরাটের অভিযান। সুলতান ফিরোজ শাহ তুগলকের এই সিন্ধু এবং গুজরাট অভিযানের মূল কারণ ছিল সিন্ধু যদিও তখন মুসলমান শাসনাধীন ছিল, তা এখানের যে শাসক তাদের বিদ্রোহী আচরণ দমন করার জন্যই তিনি এই সিন্ধুতে অভিযান প্রেরণ করেছিলেন। এবং এই অভিযানে প্রথম দিকে সুলতান কিছুটা অসুবিধায় পড়েছিলেন। পরবর্তীতে দিল্লি থেকে তার মন্ত্রী সৈন্য প্রেরণ করে, ফলে ফিরোজ শাহ এই দিল্লির অভিযানে সফল হয় এবং দিল্লির শাসক তার বশ্যতা স্বীকার করে বাৎসরিক কর প্রদান করার শর্তে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত থাকেন। এরপরে আমরা দেখব সুলতান ফিরোজ শাহ তুগলকের সংস্কার ধর্মী কার্যকলাপ। তাহলে আমরা তার যে শাসন, তার যে অভিযান, এই অভিযানের ধারাটা শেষ করলাম। এবার আমরা তার সংস্কার ধর্মী কার্যকলাপ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, ফিরোজ শাহ তুগলক ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে আলোচিত হয়েছেন তিনি জনদরদী এবং জনকল্যাণকর মূলক বিভিন্ন ব্যবস্থা প্রবর্তন করার ফলে তিনি ভারতে হিন্দু মুসলিম সকলের কাছে জনপ্রিয় শাসক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন। তাহলে এই যে জনপ্রিয়তা পেয়েছিলেন, পিছনে তিনি যে কাজগুলো করেছেন সেগুলো আমরা এখন আলোচনা করব। শাসন সংস্কার, শাসনে তিনি কি ব্যবস্থা চালু করেছিলেন? জায়গির প্রথার পুনরায় চালু করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে গিয়াসউদ্দিন বলবান, পূর্ববর্তী শাসক গিয়াসউদ্দিন বলবান, মোহাম্মদ বিন তুগলক, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন ভারতের যে প্রথা, জায়গির প্রথা, অর্থাৎ নির্দিষ্ট একটা ভূখণ্ড অভিজাতগণ বা আমির ওমরাগণ বা সৈন্যবাহিনীগণ যারা রাষ্ট্রের বিভিন্ন কাজে নিয়োজিত থাকত,
তারা এই একটা নির্দিষ্ট ভূমি ভোগ দখল করার জন্য আহ অধিকার পেত, একটা নির্দিষ্ট ভূমি ভূমি পেত। এটা কি বলা হয়? জায়গিরদারি প্রথা। এই প্রথা গিয়াসউদ্দিন বলবন এবং মোহাম্মদ বিন তুগলক, বিশেষ করে মোহাম্মদ বিন তুগলক একেবারে বাতিল করে দিয়ে তিনি নগদ অর্থে বেতন দেওয়ার পদ্ধতি চালু করেছিলেন। ফলে দেখা যায় বিভিন্ন অভিজাত শ্রেণী এতে অভিজাত শ্রেণী এবং সৈন্যবাহিনী ক্ষতিগ্রস্ত হয়। তিনি জনকল্যাণার্থে এবং তার কর্মচারীদের সুবিধার্থে তিনি জায়গির প্রথার পুনরায় চালু করেন এবং তিনি সমগ্র প্রদেশকে, সাম্রাজ্যকে কয়েকটি জায়গিরে বিভক্ত করেন এবং জায়গিরগুলোকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র জেলায় বিভক্ত করেন এবং এই জায়গিরগুলো আমির উমরা এবং অভিজাতদের মধ্যে বন্টন করে দেন। সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসন ব্যবস্থা মূলত ইসলামী নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। আমরা জানি যে মোহাম্মদ বিন তুগলক যখন শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন, তার শাসন ছিল ধর্ম নিরপেক্ষ ব্যবস্থা। তিনি আলেম ওলামা বা ধর্মীয় সম্প্রদায়কে তিনি সম্পূর্ণ অগ্রাহ্য করেছিলেন। কিন্তু আমরা এবার এসে দেখলাম ফিরোজ শাহ তুগলক তিনি ইসলামী শরিয়াত বিধি মোতাবেক রাষ্ট্র পরিচালনা করেন। তার শাসন ব্যবস্থার মূলনীতি ছিল ইসলামী নীতির উপর এবং ঐতিহাসিকগণ বলেছেন আহ যে ফিরোজ শাহ তুগলকের যে শাসন ব্যবস্থা এটা ছিল জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা এবং ফিরোজ শাহ তুগলক ইসলামী নীতির উপর ভিত্তি করে কর ব্যবস্থা চালু করেছিলেন। এবার আমরা তার রাজস্ব সংস্কার, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালিত হতে যে অর্থের প্রয়োজন, আয় ব্যয়ের প্রয়োজন, কোথা থেকে অর্থ আসবে, কোন খাতে ব্যয় করতে হবে, এই সম্পর্কে ফিরোজ শাহ তুগলক কি ভেবেছিলেন সে সম্পর্কে আমরা আলোচনা করব। এবার আমরা ফিরোজ শাহ তুগলকের রাজস্ব সংস্কার সম্পর্কে আলোচনা করছি। তিনি মোহাম্মদ বিন তুগলক এবং গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি এদের সময় যে বিভিন্ন ধরনের কর প্রজাতির উপর কার্যকর করা হয়েছিল, এরকম প্রায় 23 প্রকার অবাঞ্ছিত কর ফিরোজ শাহ তুগলক গ্রহীত করেন। ইসলামী ধর্ম অনুযায়ী মাত্র 5 প্রকার কর তিনি চালু রাখেন, সেটা হচ্ছে জাকাত, জিজিয়া, খারাজ, খুমুস, একটা হচ্ছে উসর। এটা জাকাত যেটা মুসলমানদের যে বাৎসরিক আয় তাদের খরচ মিটানোর পরে অতিরিক্ত সম্পত্তির 2.5% হারে জাকাত দিতে হয় এবং জিজিয়া হচ্ছে অমুসলিমদের কর, যারা দেশে রক্ষার্থে বা যুদ্ধ বিগ্রহে অংশগ্রহণ না করে তাদের যান মালের নিরাপত্তামূলক যে কর প্রদান করতে, সেটা হচ্ছে জিজিয়া কর। এবং খারাজ হচ্ছে ভূমি কর এবং খুমুস ফসল উৎপাদনের কর এবং তারপর হচ্ছে ওসর, যেটাকে আমরা বলছি যে এটা সেচ জাতীয় একটা কর। সুলতান ফিরোজ শাহ তুগলক তিনি কৃষকদের কৃষি কাজের সহায়তা করার জন্য, কৃষকরা যাতে কৃষি কাজ করতে পারে সেজন্য তিনি এক ধরনের ঋণ ব্যবস্থা চালু করেছিলেন, সেটার নাম ছিল তাকাবি ঋণ। এই তাকাবি শব্দের অর্থ হচ্ছে অগ্রিম ঋণ বা ধার দেওয়া। এই টাকা নিয়ে কৃষকরা যাতে ফসল ফলাতে পারে এই জন্য তিনি ব্যবস্থা করেছিলেন এবং রাজস্ব আদায়ের যে কর্মকর্তা ছিল তাদেরকে কড়া নির্দেশ দিয়েছিলেন যে তাকাবি ঋণ পরবর্তীতে প্রদান করতে কোনো কৃষকের যদি কষ্ট হয় তাহলে যেন মৌকুব করে দেওয়া হয় এবং রাজস্ব দুর্নীতি দূর করার জন্য তিনি রাজস্ব কর্মকর্তাদের কড়া নির্দেশ দেওয়া হয়েছিল যে সরকার নির্ধারিত করের বেশি কোনো ধরনের কর যাতে কর্মকর্তারা আদায় না করে সে বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছিলেন। এবং আমরা তার সাথে সাথে আরেকটা বিষয় দেখি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ, আলাউদ্দিন খলজি এদের সময় রাষ্ট্রীয় উৎকোচ ব্যবস্থার মাধ্যমে যে সকল কর্মচারী নিয়োগ দেওয়া হতো, এই উৎকোচের বিনিময়ে যে কর্মচারী নিয়োগ দেওয়া হতো, এই প্রথা ফিরোজ শাহ তুগলক তিনি বন্ধ করে দেন। যোগ্যতা এবং মেধার ভিত্তিতে তিনি রাষ্ট্রে কর্মচারী নিয়োগ প্রদান করেন এবং দুর্নীতি দমন করতে তিনি আরেকটি যে পদক্ষেপ নিয়েছিলেন সেটা হচ্ছে কর্মচারীদের উচ্চ হারে তিনি বেতন ভাতা প্রদান করতেন। ফলে দেখা যায় যে তিনি রাজস্ব ব্যবস্থায় সফলতা অর্জন করেছিলেন। এই রাজস্ব ব্যবস্থায় তিনি যে সফলতা অর্জন করেছিলেন তার ফলাফলে দেখা যায় যে দোয়াব অঞ্চলে প্রতি বছর তিনি 8 লক্ষ টাকা এবং দিল্লি এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে 6,85,00,000 টাকা রাজস্ব তিনি আদায় করতে পেরেছিলেন।
তবে তার ঐতিহাসিক গণের বিশ্লেষণ মতে তার রাজস্ব ব্যবস্থায় একটি ত্রুটি পরিলক্ষিত হয়েছিল। সেটি হচ্ছে তিনি যে জায়গির প্রথা পুনরায় চালু করেছিলেন, এর ফলে যে সকল কর্মকর্তা কর্মচারী বা সেনা সদস্যরা এই জায়গির ভূমি পেয়েছিল, তারা রাষ্ট্রীয় কর্মে সময় অবহিত না করে তারা নিজস্ব জায়গিরি ভূমিতে অধিক হারে ফসল উৎপাদনের জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। ফলে রাষ্ট্রের কার্যবিধিতে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। এর ফিরোজ শাহ তুগলক আরেকটি যে ব্যবস্থা প্রবর্তন করেছিলেন সেটা হচ্ছে জিজিয়া কর। পূর্বে সুলতানগণ জিজিয়া করের আওতা মুক্ত রেখেছিলেন ব্রাহ্মণ এবং অভিজাতদের, পুরোহিতদের, কিন্তু ফিরোজ শাহ তুগলক ইসলামী নীতি অনুযায়ী তিনি ব্রাহ্মণদের উপরে এই জিজিয়া কর ধার্য করেন। ফলে দেখা যায় যে অমুসলিম যারা কিছু লোক, অর্থাৎ যারা অভিজাত শ্রেণীর ব্রাহ্মণ, তারা সুলতানের উপরে অসন্তুষ্ট হয়েছিল। এরপরে আমরা দেখব আহ ফিরোজ শাহ তুগলকের সামরিক বিভাগে তিনি কি সংস্কার প্রথা কি পরিবর্তন এনেছিলেন। সামন্ত প্রথার ভিত্তিতে সামরিক বিভাগের সংস্কার করেছিলেন। অর্থাৎ স্থায়ী সৈন্যবাহিনী যারা ছিল রাষ্ট্রের, তাদেরকে নগদ অর্থ প্রদান করা হবে না, তাদেরকে ভূমি প্রদান করা হবে। সেই অনুযায়ী সেই ভূমিতে তারা চাষাবাদ করে বাৎসরিক আহ অর্থ আদায় করে নিবে। এই এই এটাকে বলা হয় সামন্ত প্রথা। এই ভিত্তিতে তিনি সামরিক বিভাগকে সংস্কার করেছিলেন। এবং তবে তিনি সাময়িকভাবে অভিযান পরিচালনা করতে গেলে তাৎক্ষণিকভাবে যে সকল সৈন্যবাহিনী তিনি নিয়োগ দিতেন, তাদেরকে তিনি নগদ অর্থ প্রদান করতেন। তারপর আমরা দেখি ফিরোজ শাহ তুগলক প্রায় 90,000 সৈন্যের সমন্বয়ে তিনি একটা অশ্বারোহী সৈন্য দল গঠন করেছিলেন। তবে তিনি সেনাবাহিনীতে নিয়োগের ক্ষেত্রে অন্য একটি দুর্বল প্রথা চালু করেছিলেন। সেটা হচ্ছে কোনো বৃদ্ধ সৈনিক তিনি মারা গেলে অথবা বৃদ্ধ হলে তিনি অবসরে যেতে পারতেন, তবে তার পরিবর্তে তার পুত্র অথবা তার জামাতা অথবা তার ক্রীতদাসকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হতো। এক্ষেত্রে দেখা যায় যে যোগ্যতা অপেক্ষা উত্তরাধিকারী সূত্রে সেনাবাহিনীতে নিয়োগ পাচ্ছে। ফলে এর মাধ্যমে সেনাবাহিনীর দুর্বলতা প্রকাশ পায়। সুলতান ফিরোজ শাহ তুগলক স্থায়ী সৈন্যবাহিনীর পাশাপাশি তিনি একটা বিশাল 1,80,000 লোকের সমন্বয়ে একটি কৃতদাস বাহিনী গঠন করেছিলেন। এই কৃতদাস বাহিনী গঠনের পিছনে তিনি যে যুক্তি রেখেছিলেন সেটা হচ্ছে কৃতদাস বাহিনী দরবারের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব তারা প্রদান করবে এবং বিভিন্ন অনুষ্ঠানে এই কৃতদাস বাহিনী অংশগ্রহণ করবে। এবং এই কৃতদাস বাহিনীর জন্য সুলতানের প্রচুর অর্থ ব্যয় হয়েছিল। ঐতিহাসিকগণ বলেছেন পরবর্তীতে এই কৃতদাস বাহিনী 1,80,000 লোকের সমন্বয়ে কৃতদাস বাহিনী গঠনের ফলে রাজ্যের যে অর্থ অপচয় হয়েছে এবং এই কৃতদাস বাহিনীর যে ক্ষমতা, এর ফলে পরবর্তীতে তুগলক বংশ পতনের দিকে ধাবিত হয়েছিল। এই কৃতদাস বাহিনীর জন্য তাকে আলাদা দপ্তর খুলতে হয়েছিল। সুতরাং বলা যায় যে ফিরোজ শাহ তুগলকের এই ব্যবস্থাটা ছিল অদূরদর্শী অদূরদর্শী শাসকের মতো একটা আচরণ। তিনি 1,80,000 সৈন্যের লোকের সমন্বয়ে যে কৃতদাস বিভাগ গঠন করেছিলেন। এরপরে আমরা দেখব সুলতান ফিরোজ শাহ তুগলকের বিচার ব্যবস্থায় তিনি যে সকল পরিবর্তন সাধন করেছিলেন সেটা হচ্ছে বিচার ব্যবস্থা সম্পূর্ণ ইসলামী শরীয়তের অনুসারে বিচার ব্যবস্থা হতো। এবং বিচারক অর্থাৎ মুফতি এবং কাজী দুইজনে মিলে বিচার করতেন। কাজী যে কোনো ঘটনার বা কোনো বিষয়ের ব্যাখ্যা দিতেন এবং ব্যাখ্যা অনুসারে আইনের ব্যাখ্যা দিতেন মুফতি। আর এরপরে কাজী হচ্ছে এই বিচারের রায় প্রদান করতেন। এবং পূর্বের সুলতানদের সময় যে অবৈধভাবে বা অবিচারিক ভাবে হস্তপদ ছেদন সহ বিভিন্ন নিষ্ঠুর শাস্তির যে প্রথা ছিল, এইগুলো বন্ধ করা হয় এবং সুষ্ঠু বিচার এবং তদন্ত করে দোষী প্রমাণিত হলে তাকে ইসলামী শরীয়তি অনুযায়ী এই বিচার রায় প্রদান করা হতো। এবং ঐতিহাসিকগণ বলেছেন
সুলতান ফিরোজ শাহ তুগলকের বিচার ব্যবস্থা ছিল একদম বহুল অংশ পরিমাণে উদার এবং মানব আহ, মানবোচিত একটা অর্থাৎ উদার ব্যবস্থা ছিল। তার শাসন ব্যবস্থায় বিচার ব্যবস্থায় কঠোরতা ছিল না। তবে তিনি ইসলামী শরিয়তের ভিত্তিতে আহ, বিচারকদের বিচার করার নির্দেশ প্রদান করেছিলেন। মুদ্রা সংস্কারের কথা যদি বলি, ফিরোজ শাহ তুগলক মুদ্রার ব্যাপারে যে বিষয়টা তিনি ভেবেছিলেন, সাধারণ নাগরিকদের ব্যবহারের সুবিধার্থে তিনি তামা এবং রূপার মিশ্রিত এক ধরনের মুদ্রা বাজারে ছাড়েন। একটা নাম দিয়েছিলেন আদা, অর্থাৎ অর্ধ জিতল। জিতলের অর্ধ মান একটা মুদ্রা, যার নাম ছিল আদা, এবং বিগ, যেটা জিতলের 1/4 এই মুদ্রাটা বানানো হতো তামা এবং রূপার মিশ্রিত ধাতু দিয়ে। এই দুই প্রকার মুদ্রা তিনি চালু করেছেন। তবে মোহাম্মদ বিন তুগলকের সময় যে মুদ্রা ছিল সেগুলো বলবৎ ছিল ফিরোজ শাহ তুগলকের শাসন আমলের সময়। এছাড়াও এই জিতলকে 1/4 চেয়েও আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করার জন্য তিনি 1370 থেকে 1371 সালে তিনি এই মুদ্রাকে জিতলকে আরো ছোট ছোট বা ক্ষুদ্রকৃত করার কর্মসূচি গ্রহণ করেছিলেন। ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও বলছি, সেটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক ভারতের ইতিহাসে কিন্তু জনপ্রিয়তা বা বিখ্যাত হয়ে আছেন তার জনহিতকর জনকল্যাণকর কার্যাবলী বাস্তবায়নের মাধ্যমে। তাহলে আমরা এবার দেখি তিনি কৃষির ক্ষেত্রে কি কি সংস্কার চালু করেছিলেন। ফিরোজ শাহ তুগলক দেখতে পেলেন ভারতবর্ষে মানুষের আয়ের প্রধান উৎস হচ্ছে কৃষি, কিন্তু আহ খরার কারণে পর্যাপ্ত পরিমাণে পানির সুবিধা না থাকার ফলে কৃষি কাজে বিঘ্ন ঘটছে। এই জন্য তিনি এই কৃষি কাজের সুবিধার্থে তিনি সেচ ব্যবস্থা চালু করার জন্য বিভিন্ন খাল খনন করেছিলেন। তিনি 4টি খাল খননের ইতিহাস পাওয়া যায়। শতুদ্রা হতে ঘাগড়া নদী পর্যন্ত একটি খাল খনন করেন, যে খালটা ছিল 96 মাইল। এটি তিনি 1353 সালে সুলতান এই খালটি উদ্বোধন করেছিলেন। এই এবং যমুনা খাল, যা যমুনা হতে হিসার জেলা পর্যন্ত, তার দৈর্ঘ্য ছিল 150 মাইল, এবং মানডবি এবং শিরমুর উপত্যকা হতে হানসি পর্যন্ত, পরে এই হানসি থেকে আরসানি পর্যন্ত বিস্তৃত হয়। এই খালের সাথে আরো 7টি খাল যুক্ত করা হয়। এবং 4র্থ নম্বর যে খালটি খনন করেছিলেন সেটা হচ্ছে ঘাগড়া হতে হারনিগোড়া অঞ্চল পর্যন্ত। এই 4টা খাল তিনি আহ খনন করে কৃষকদের সুবিধার্থে, যখন পানি প্রবাহিত হতো কৃষকগণ এইসব অঞ্চল এই খাল থেকে সেচ কাজের পানি ব্যবহার করতেন। এবং এছাড়াও তিনি বিভিন্ন স্থানে 150টি কূপ খনন করেছিলেন। এই সকল খাল খনন এবং কূপ খননের ফলে ঐতিহাসিক ওয়েলস ফিরোজ শাহ তুগলককে ভারতের সেচ ব্যবস্থার জনক বলে অভিহিত অভিহিত করেছেন। আমরা দেখব ফিরোজ শাহ তুগলক আহ শিল্প ক্ষেত্রে কি তিনি পরিবর্তন এনেছিলেন। শিল্প সংস্কারের ক্ষেত্রে সারা দেশে তিনি 36টি ক্ষুদ্র শিল্প কারখানা গড়ে তুলেছিলেন এবং এই সকল কারখানায় একজন তত্ত্বাবধায়ক নিযুক্ত করেছিলেন। এবং এই সকল কারখানার প্রধান তত্ত্বাবধায়ক নিযুক্ত হতো যেই প্রদেশে এই শিল্প কারখানা গড়ে তুলেছিলেন সেই প্রদেশের শাসনকর্তা মুক্ত বা শাসনকর্তা। তার প্রতিষ্ঠিত ফিরোজ শাহ তুগলকের নির্মিত বা প্রতিষ্ঠিত কারখানাগুলো দুই ভাগে বিভক্ত ছিল। যেটা ছিল রতিবি, একটা ধরনের কারখানা যেখানে মানুষ এবং পশুর জন্য খাদ্যদ্রব্য তৈরি করা হতো, এবং গায়রে রতিবি, মানুষ এবং পশুর খাদ্যদ্রব্য ছাড়া অন্যান্য দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য এই গায়রে রতিবিতে উৎপাদন করা হতো। দ্রব্য মূল্য, সুলতান ফিরোজ শাহ তুগলকের সময় রাজস্ব নীতি, কৃষি নীতির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ইতিবাচক প্রভাব পড়ে। জনগণের আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য ফিরে পায়। সুলতানের আমলে ঐতিহাসিক শামসুর সিরাজ আফিফ তার বর্ণনা থেকে ফিরোজ শাহ তুগলকের সময় নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের মূল্য এভাবে পাওয়া যায়। গম,
1 মণ, 8 জিতল, বার্লি 1 মণ 4 জিতল, এবং ডাল 10 এর 1 জিতল, ঘি 100 এর 2.5 জিতল, এবং চিনি 100 এর 3.5 জিতল। এরপরে আমরা দেখব এই যে জনদরদি শাসক দিল্লির, তিনি কি জনকল্যাণমূলক কাজ করতেন। ছোট বড় অনেক নগরের তিনি পত্তন করেছেন, অনেক শহর তিনি প্রতিষ্ঠা করেছেন। সেই শহরগুলোর মধ্যে একটি হচ্ছে ফিরোজাবাদ, তারপর হচ্ছে ফাতেহাবাদ, আহ তারপর হচ্ছে হিসার, জৈনপুর, এই সকল শহরগুলো তিনি, এবং ফিরোজপুর, যেটা বদাউনের নিকটবর্তী একটা স্থান, এই সকল নগরগুলো তিনি পত্তন করেন। এই সকল নগরগুলোতে বিভিন্ন উদ্যান নির্মাণ করেন। নগরগুলোতে তিনি এই সকল নগর নির্মাণ করেন, নগরগুলোতে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করে তিনি সুসজ্জিত করেছিলেন। সেই স্থাপনা হচ্ছে মসজিদ, প্রাসাদ, সরাইখানা, তারপর দেখা যাচ্ছে খাল, এবং হাসপাতাল, এবং ব্রিজ, শতাধিক মিনার, 10টি গোসলখানা, 10টি স্মৃতিসৌধ, এবং পর্যটকদের জন্য 150টি কূপ নির্মাণ করেছিলেন। দিল্লির উপকণ্ঠে তিনি 1200 বাগান নির্মাণ করেছিলেন, এবং দিল্লি শহরের জনগণের সেবাদানের জন্য তিনি 3টি হাসপাতাল নির্মাণ করেছিলেন। তার নাম হচ্ছে দারুল শিফা, এবং বিমারিস্তান, এবং শিফাখানা। এই সকল হাসপাতালগুলোতে সার্বক্ষণিক ডাক্তার থাকতো, এবং রোগীদের রোগ নির্ণয় করে এখান থেকে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হতো। এবং রোগীদের সাথে মার্জিত এবং সুন্দর আচরণ করার জন্য সুলতান ফিরোজ শাহ তুগলক নির্দেশনা দিয়েছিলেন। সুলতান ফিরোজ শাহ প্রজাদের প্রতি অত্যন্ত স্নেহশীল এবং দয়ার্থ চিত্র ছিলেন, এবং সাধারণের মঙ্গলার্থে তাহার প্রবর্তিত এই কার্যপন্থাকে পিতামহী সুলভ ব্যবস্থা বলেছিলেন। তিনি জনগণের কল্যাণার্থে আরো কয়েকটি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। বিবাহ সংস্থা নামে একটি দপ্তর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। রাজ্যের মধ্যে, সাম্রাজ্যের মধ্যে কোন মহিলা যদি অর্থের কারণে তার বিবাহ হতে সমস্যা হতো, এই দপ্তর থেকে বিবাহ সম্পাদনের জন্য অর্থ প্রদান করা হতো। এবং বেকার সংস্থা গঠন করা হয়েছিল। রাজ্যের যে বেকার লোক ছিল তাদেরকে, যোগ্যতা সম্পন্ন লোকদেরকে চাকরি দেওয়ার জন্য এই বেকার সংস্থা নামে একটা দপ্তর তিনি খুলেছিলেন। দারিদ্র জনগণকে অর্থ সহায়তার জন্য দেওয়ানি খায়রাত নামে তিনি একটা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। সেটা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন দারিদ্রদেরকে সহায়তা করার জন্য। সুতরাং দেখা যাচ্ছে যে ফিরোজ শাহ তুগলক অত্যন্ত জনদরদী শাসক ছিলেন। তিনি তার শাসনের প্রত্যেকটি বিষয় ছিল যেন জনগণের কল্যাণের অর্থে। আমরা এই শিল্প সংস্কৃতির অর্থাৎ স্থাপত্যের দিক যদি দেখি, সুলতান ফিরোজ শাহ তুগলক তিনি স্থাপত্য শিল্পের প্রতিও তিনি অনুরাগী ছিলেন। দিল্লির কুতুব মিনার, যেটা ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবেক শুরু করেছিলেন, ইলতুৎমিশ সমাপ্ত করেছিলেন নির্মাণ কাজ, সেই কুতুব মিনার সংস্কার করেছিলেন ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের সময় এই কুতুব মিনার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেটা ফিরোজ শাহ তুগলক সংস্কার করেছিল। এবং আলাউদ্দিন খলজির সমাধি সংস্কার করেছিলেন। শেখ নিজামুদ্দিন আউলিয়ার স্মৃতিস্তম্ভ তিনি সংস্কার করেছিলেন। এরপর আমরা দেখি সম্রাট আশোকের নির্মিত 2টি স্তম্ভ, যা মিরাটে এবং আম্বালা জেলায় প্রায় ছিল, সেগুলো দিল্লিতে আনা হয়, এবং দিল্লির ফিরোজাবাদের জামে মসজিদের দরজা একটি স্থাপন করা হয়, এবং অন্যটি দিল্লির হাসপাতালে নির্মাণ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো কুতুব মিনারের একটি ছবি, এই মিনারটি পরবর্তীতে ফিরোজ শাহ তুগলক 1368 সালে পুনর্নির্মাণ করেছিলেন। ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরে তিনি পুনর্নির্মাণ করেছিলেন। তোমরা দেখতে পাচ্ছ 1802 সালে ধ্বংসপ্রাপ্ত ফিরোজাবাদ শহরের পশ্চিম গেটে এই স্থানে বর্তমান ফিরোজ শাহ কোটলা নামে পরিচিত এগুলো সুলতান ফিরোজ শাহ তুগলক নির্মাণ করেছিলেন এবং সংস্কার করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, ঐতিহাসিকগণ ফিরোজ শাহ তুগলকের
চরিত্র এবং কৃতিত্ব সম্পর্কে যা বলেছেন, তিনি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত উদার পরিজাদের কল্যাণার্থে তিনি যত পদক্ষেপ গ্রহণ করেছিলেন, এবং আহ, তার শাসনের মধ্যে যে দুর্বলতা ছিল সেটা হচ্ছে তিনি জায়গির প্রথা পুনঃপ্রবর্তন করেছিলেন, ব্রাহ্মণদের উপর কর ব্যবস্থা চালু করেছিলেন, এবং তার সেনাবাহিনীর মধ্যে তিনি সেনাবাহিনীতে নৈপুণ্যতা প্রকাশ পায়নি। তিনি দুইবার বাংলা অভিযান করে দুইবার তিনি ব্যর্থ হয়েছিলেন, এবং তার শাসন ব্যবস্থার অন্য দুর্বলতার অন্য একটি দিক ছিল, তিনি 1,80,000 লোকের সমন্বয়ে যে কৃষিকাজ বিভাগ গঠন করেছিল, যেটা এই তুগলক বংশ পতনের জন্য দায়ী ছিল। সুতরাং বলা যায় সার্বিক দিক বিবেচনা করে যদি আমরা বলি, সুলতান ফিরোজ শাহ তুগলক অত্যন্ত জনদরদী শাসক ছিলেন। যদিও তিনি রাজ্য বিজয়ে সফলতা অর্জন করতে পারেননি, তবে ফিরোজ শাহ তুগলকের শাসনের সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলে রাখা ভালো, সেটা হচ্ছে তার সময় আহ আহ, মঙ্গল আক্রমণ ছিল না, মঙ্গলকে আক্রমণ করেননি, ফলে তিনি নির্বিঘ্নে শাসন ব্যবস্থা পরিচালনা করতে পেরেছিলেন। এবং এই সময় ফিরোজ তুগলকের সময় দাক্ষিণাত্য দিল্লির থেকে দূরে ছিল, অর্থাৎ দাক্ষিণাত্য দিল্লির অধীনতা স্বীকার করেনি। দাক্ষিণাত্যে তিনি অভিযান প্রেরণ করতে চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শে তিনি দাক্ষিণাত্য অভিযান প্রেরণ করেননি। আহ, আহ, অভিযান করেননি। আহ, প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ একজন সুলতান, যিনি বিভিন্ন জনদরদিমূলক সংস্কার এবং কার্যাবলী প্রণয়ন করে তার প্রজাদের নিকট তিনি প্রিয় স্মরণীয় হয়ে আছেন, এরকম সুলতান সুলতান ফিরোজ শাহ সম্পর্কে আমরা আলোচনা করলাম। এই আলোচনাটা এখানেই সমাপ্ত। তোমরা সবাই ভালো থাকবে, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আহ, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।